নমস্কার, শিক্ষায় আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট ডব্লিউবিসিএসের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের চ্যাপ্টার, যেটা বুঝতে অনেকেরই সমস্যা হয়। তাই এই বিষয় নিয়ে আজকে আমরা পড়াশোনা বা আলোচনা করব। ব্যালেন্স অফ পেমেন্টকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। এখানে একটা ছকের মাধ্যমে পুরো ব্যাপারটা বোঝানো হয়েছে। একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টকে দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ভিজিবল, আরেকটা হচ্ছে ইনভিজিবল। ভিজিবল এর মধ্যে কী কী আছে, যেগুলো দেখা যায়, যে গুডসগুলো দেখা যায় অ্যাকচুয়ালি, যেমন ক্রুড অয়েল, কার, মোবাইল, কম্পিউটার, গোল্ড। এই যে ভিজিবল ব্যালেন্স অফ পেমেন্ট, এর কথার মানে হচ্ছে কোনো একটি দেশের একটি ব্যালেন্স শিট, যার মধ্যে একদিকে যেমন তার ইনফ্লো অফ রুপি থাকবে, আরেকদিকে থাকবে আউটফ্লো অফ রুপি। অর্থাৎ একদিকে তার প্লাস হতে হতে যাচ্ছে, আরেকদিকে তার মাইনাস হতে হতে যাচ্ছে। এরপরে টোটাল প্লাস মাইনাস করে দেখা যাবে যে তার টোটালে প্লাস আসছে নাকি টোটালে মাইনাস আসছে, মানে আউটফ্লো অফ মানি হচ্ছে না ইনফ্লো অফ মানি হচ্ছে, মানে সেই দেশটা সমৃদ্ধ হচ্ছে না সেই দেশটা আরও ডেপ্টে ধীরে ধীরে অধঃপতনে ঢুকে যাচ্ছে। সেইটি এই ব্যালেন্স অফ পেমেন্টের বক্তব্য। এবং সেটাকে যে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কথাটার মানে হচ্ছে যে সমস্ত জিনিস বা গুডস যেইগুলো দেশ থেকে বাইরে যায় বা দেশ থেকে ভেতরে আসে। এবার সেই গুডসের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে ভিজিবল, কিছু ভিজিবল গুডস আছে, আর কিছু আছে দেশ থেকে বাইরে বা ভেতরে আসে ইনভিজিবল। তো ভিজিবল আর ইনভিজিবলের মধ্যে এই যে ব্যাপার, এটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের বক্তব্য। ভিজিবল গুডস মানে দেশ থেকে ক্রুড অয়েল, আমরা জানি আমরা ক্রুড অয়েলটাকে কি ইম্পোর্ট করি, কার ইম্পোর্ট করি, মোবাইল ইম্পোর্ট করি, কম্পিউটার ইম্পোর্ট করি, গোল্ড ইম্পোর্ট করি। তাহলে ব্যালেন্স অফ ট্রেড মানে বিওটি বলে একটি শব্দ আছে, মানে হচ্ছে নেট ডিফারেন্স বিটুইন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। আর আমাদের ক্ষেত্রে এটা কি ট্রেড ডেফিসিট। অর্থাৎ একটি দেশের যে পরিমাণ গুডস, ভিজিবল গুডস ঢুকছে এবং ভিজিবল গুডস বেরোচ্ছে, তাদের যে পার্থক্য, সেই পার্থক্যটাকেই বলা হয় ব্যালেন্স অফ ট্রেড। যদি এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বেশি হয় তাহলে কী হবে, নেগেটিভ হবে। আমরা কি বলেছিলাম, এক্সপোর্টটা হচ্ছে প্লাস আর ইম্পোর্টটা হচ্ছে মাইনাস। তাহলে এক্সপোর্ট থেকে যদি ইম্পোর্ট বেশি হয়ে যায় তাহলে মাইনাসটা বেশি হবে, তাহলে সেটাকেই বলা হয় ট্রেড ডেফিসিট বা ব্যালেন্স অফ ট্রেড ডেফিসিট। এবার আসা যাক ইনভিজিবল গুডস। ইনভিজিবল গুডস মানে হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন সার্ভিস। এটা কি আমরা দেখতে পাই না, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে সার্ভিসটা প্লাস লেখা আছে। কেন? কারণ আমরা যে এই কল সেন্টারগুলো দেখি বা থার্ড পার্টি সার্ভিস, আমরা কি করি, সার্ভিস প্রোভাইড করি, বা অন্য কথায় বলতে গেলে এই কল সেন্টার বা থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা সার্ভিস প্রোভাইড করি। তাহলে কী হচ্ছে, সার্ভিস যদি প্রোভাইড করছি তাহলে ক্যাশ কোথা দিয়ে আসছে, আমরা সার্ভিস এক্সপোর্ট করছি তো ক্যাশ ভেতরে ঢুকছে। নেক্সট হচ্ছে ইনকাম, মানে হচ্ছে আমাদের দেশে বাকি কোম্পানিগুলো এসে যে ইনকাম করছে, প্রফিট করছে, আর আমরা অন্য দেশে গিয়ে যে ইনকাম করছি, প্রফিট করছি, তার যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে ইনকামের মধ্যে ঢোকানো হচ্ছে, এবং সেটা কিন্তু আমাদের নেগেটিভ। ইন্ডিয়াতে যত কোম্পানি যেমন রিলায়েন্স, টাটা, এরা যেমন ইউএসএতে বিজনেস করছে, তাহলে কী করছে, এক্সপোর্ট করছে বিজনেসটা, এবং সেইখানকার দেশ ধরুন কেএফসি, ম্যাকডোনাল্ড, এরা আমাদের দেশে যে বিজনেস করছে, সেই যে বিজনেসটা হচ্ছে, এর যে ডিভিডেন্ডটা ঢুকছে, এদের দুজনের যদি প্লাস মাইনাস করা যায় তাহলে আমরা দেখব জিনিসটা মাইনাসেই রান করছে, মানে আমাদের দেশ থেকে টাকা অন্য দেশে চলে যাচ্ছে। নেক্সট হচ্ছে ট্রান্সফার, রেমিটেন্স, ডোনেশন, গিফট। ট্রান্সফার কথার মানে হচ্ছে অন্য দেশ গিয়ে কাজ করে আমাদের দেশের যে যুবক বা যুবতী, তারা যখন আমাদের দেশে ফেরতে টাকা পাঠাচ্ছে তাকেই বলা হয় রেমিটেন্স। রেমিটেন্স হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে রেমিটেন্সে 1, র্যাঙ্ক হচ্ছে 1। কেন? কারণ গালফ কান্ট্রিতে অনেকে যায় কাজ করতে এবং সেখান থেকে তারা বাড়িতে টাকা পাঠায়। তো এটা এতটাই বেশি যে পুরো ওয়ার্ল্ডে ইন্ডিয়া র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 হচ্ছে চায়না। এই তিনজনকে যদি একসঙ্গে প্লাস মাইনাস করা যায় তাহলে ইনভিজিবল গুডসে আমরা দেখতে পাবো এটা হবে প্লাস, আর ভিজিবল গুডস তো চিরকালই মোটামুটি নেগেটিভ ছিল 1 বছর ছাড়া। এবং ওভারঅল যদি আমরা কারেন্ট অ্যাকাউন্টকে দেখি তো ইন্ডিয়ার কারেন্ট অ্যাকাউন্ট নেগেটিভে যাচ্ছে। আশা করি বোঝা গেল। এই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের ব্যাপার। আমরা আবার বলছি ভিজিবল মানে হচ্ছে যেগুলো, যে গুডসগুলো ভিজিবল দেখা যায়,
আর ইনভিজিবল মানে যে গুডসগুলো দেখা যায় না। আর ইন্ডিয়া হচ্ছে রেমিটেন্সে র্যাঙ্ক 1। ওভারঅল কারেন্ট অ্যাকাউন্ট আমরা ডেফিসিটে রান করছি। তাহলে এই যে প্রথমে এখানে লেখা আছে কারেন্ট অ্যাকাউন্ট আমাদের ডেফিসিট, ঠিক আছে। এইবার আসছে যাক ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কী কী আছে? ইনভেস্টমেন্ট আছে, লোন আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। ইনভেস্টমেন্টকে দুটো ভাগে ভাগ করা যায়, আমরা পড়বো আরও ডিটেলস এই ব্যাপারটা। এফডিআই, এফআইআই। লোনের ক্ষেত্রে গভর্নমেন্ট, আর ইসিবি মানে আসছে এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং। গভর্নমেন্ট কিছু বড় করতে পারে, সেই বড়োয়িংটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে মার্কেট বড়োয়িং, আর একটা হচ্ছে এক্সটার্নাল কমার্শিয়াল বড়োয়িং। মার্কেট বড়োয়িং মানে মার্কেট ইন্টারেস্ট রেটে, অথবা সাবসিডি দিয়েও আমরা কিছু বড় করতে পারি। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনআরআইতে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের খোলে সেইভাবে। এফডিআই, এফআইআইটা আমরা ডিটেলসে পড়ব। ওভারঅল আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু সারপ্লাস, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টটা তাও আমাদের পজিটিভ। তাহলে ওভারঅল যদি বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট, ওভারঅল কি প্লাসে মাইনাসে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টও মাইনাস, কারণ ক্যাপিটাল অ্যাকাউন্টে যে পরিমাণে প্লাস হয় সেটা কারেন্ট অ্যাকাউন্টের মাইনাসটাকেও ছাপিয়ে যেতে পারে না। তাই ওভারঅল আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ, ওই জন্য আমাদের অনেক বেশি টাকা ভারতবর্ষ থেকে বাইরে বেরিয়ে যায়। এবার আমরা দ্বিতীয় জিনিসে আসছি, যেই এফডিআই আর এফআইআই। এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই জিনিসটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে গ্রিন। ব্রাউন কথার মানে হচ্ছে এক্সিস্টিং যে ফ্যাক্টরি আছে তাকে যদি কেউ টেক ওভার করে তাকে বলা হয় ব্রাউন। এক্সিস্টিং যদি ফ্যাক্টরি থাকে তাকে যদি টেক ওভার করা হয় তাহলে তাকে আমরা বলবো ব্রাউন ফিল্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আর যদি নিউ কোনো ফ্যাক্টরি তৈরি করা হয় তাহলে তাকে আমরা বলবো গ্রিন ফিল্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে কি? বাইরে থেকে টাকা ভেতরে আসছে। এবার ভেতরে আসবে তো কোনো কাজের জন্য। যদি সেটা ধরুন আমাদের এই হিন্দ মোটর যে ফ্যাক্টরিটা আছে সেটাকে যদি নতুন করে আবার তৈরি করা হয় তাহলে কী হবে? ব্রাউন ফিল্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে। আর যদি নতুন কোনো ফ্যাক্টরি তৈরি করা হয়, ধরুন স্যামসাংয়ের নতুন ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে নয়ডাতে, তো সেটা কী হবে? সেটা হবে গ্রিন ফিল্ড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এরপরে আছে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। এটার মানে হচ্ছে এটাতে যেমন জিনিসপত্র তৈরি করা হচ্ছে, এফআইআইতে কিন্তু জিনিসপত্র বা কোনো ফ্যাক্টরি তৈরি করা হয় না, শেয়ার বা ডিবেঞ্চার্স, বন্ড এইসবে ইনভেস্ট করা হয়। তাহলে সেই ক্ষেত্রে তাকে এফআইআই বলা হচ্ছে। এবার এই এফডিআইয়েরও অনেক ভাগ আছে, মানে কিছু জিনিস আছে এফডিআইয়ের যেটা হচ্ছে অটোমেটিক রুট, আর কিছু আছে যেটা হচ্ছে গভর্নমেন্টের পারমিশন নিতে হয়। তো কিছু এফডিআইয়ের পলিসির দুটো ভাগ আছে, একটা হচ্ছে অটোমেটিক রুট, এফডিআই অটোমেটিক রুট, আরেকটা হচ্ছে এফডিআই গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রুট। দুটোর পার্থক্য কী? অটোমেটিক রুট মানে বলছে এফডিআই ইজ পারমিটেড অন দ্য অটোমেটিক রুট ইন সাচ সেক্টর ডাজন্ট রিকোয়ার এনি প্রায়ার অ্যাপ্রুভাল, অনলি রিকোয়ার্স নোটিফিকেশান অফ আরবিআই। তাহলে আমরা শুধু আরবিআই লিখছি, মানে আরবিআইকে নোটিফিকেশান দিয়ে যদি টাকা আমাদের ভারতবর্ষে আসে, জাস্ট বাই গিভিং দ্য নোটিফিকেশান, তাহলে সেটাকে বলা হয় অটোমেটিক রুট এফডিআই। আর যে এফডিআই কনসিডার্ড করে এফআইপিবি মানে হচ্ছে এফআইপিবি মানে হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড, যেটি ইকোনমিক অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করে। তারা ডিসিশন নেয় 6 থেকে 8 উইকের মধ্যে, তারপরে অ্যাপ্লিকেশানের ফার্দার প্রসিডিওর সম্পন্ন হবে। তো জিএআর এটার মানে হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রুট। তো দুটোভাবে এফডিআই আমাদের দেশে আসতে পারে, একটা হচ্ছে অটোমেটিক রুট আর একটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রুট। একটা উদাহরণ দেওয়া যাচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল রুটে হচ্ছে ডিফেন্সে কিন্তু 100% এফডিআই আছে, কিন্তু তার মধ্যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল বা এফআইপিবি মাধ্যমে 49% ঢুকবে। ঠিক আছে, যদি বলা হয় অটোমেটিক রুটের এক্সাম্পল হচ্ছে আপ টু 40 টেলিকম সেক্টর আপ টু 49% হচ্ছে অটোমেটিক, আর গভর্নমেন্ট রুট বাকিটা। তো এইরকমভাবে এমনি যদি আমরা কিছু সিম্পল এক্সাম্পল দিই যেটা 100% অটোমেটিক রুট, যেমন হচ্ছে ফার্মাসিউটিক্যাল 100% অটোমেটিক রুটে আসবে, অ্যানিমাল হাজবেন্ড্রি, ফুড আইটেম, ই কমার্স, এগুলো হচ্ছে 100% অটোমেটিক রুট। আরও আছে কুরিয়ার সার্ভিস এক্সেট্রা। ঠিক আছে, আচ্ছা,
বোঝা গেল নিশ্চয়ই এফডিআই আর এফআইআই পার্থক্য এবং তার এক্সাম্পল। আচ্ছা, পার্থক্যটা বলি, পার্থক্যটা খুব ইম্পর্ট্যান্ট। এফডিআই মানে হচ্ছে কন্ট্রোল থাকবে। যখনই একটা ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে, সেটা গ্রিনফিল্ডই হোক বা ব্রাউনফিল্ডই হোক, ফ্যাক্টরি যখন তৈরি করা হচ্ছে তাহলেই সেটা এফডিআইয়ের আন্ডারে যাচ্ছে। আর এফআইআই কোনো কন্ট্রোল হচ্ছে না, কোনো বোর্ড মেম্বার থাকছে না, এটা জাস্ট একটা শেয়ারে ইনভেস্ট করা, তাহলে সেটা হচ্ছে নট কন্ট্রোলড। মডার্ন ডেফিনেশনে বলা আছে যে ইন্টারন্যাশনাল যে ডেফিনেশন অফ এফআইআই, সেখানে বলা আছে যদি কোনো ইনভেস্টার হ্যাজ আ স্টেক অফ লেস দ্যান 10% ইন আ কোম্পানি, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআই। তাহলে এখানে আমরা সেটাই লিখেছি, 10% শেয়ারের যদি কম থাকে, লেস, তাহলে সেটাকে এফআইআই হিসেবে ট্রিট করা হয়। যদি 10%-এর বেশি শেয়ার হোল্ডিং থাকে তাহলে তাকে এফডিআই বলা হয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুল অনুযায়ী, ইন্ডিয়া না। ইন্ডিয়াতে বলা হয় যে কন্ট্রোলড থাকলেই এফডিআই, না কন্ট্রোল থাকলে। এটা 2013-এ ইন্ডিয়া এটা মেনে নিয়েছে, এই ডেফিনেশন আফটার 2013 ইন্ডিয়া মেনে নিয়েছে। এফডিআই বলতে আমরা যেটা বুঝি যে টেকনোলজিক্যাল ট্রান্সফার হয়। যখনই কোনো আমরা স্যামসাংয়ে যদি কারখানা স্থাপন করি, তাহলে কী হচ্ছে, কিছু টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, ইন্ডিয়ার জব হচ্ছে, ইন্ডিয়াতে কীভাবে মোবাইল বানানো হয় সেই সমস্ত বিদ্যে বাকি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা বুঝতে পারছে। এফআইআই এটা কোনো টেকনোলজি ট্রান্সফার সাধারণত করে না, কারণ শেয়ার মার্কেটে ইনভেস্ট হচ্ছে, তো টেকনোলজি ট্রান্সফার কোথা থেকে আসবে। আর এটাকে বলা হয় হট মানি। যদি প্রশ্ন করা হয় এফডিআই আর এফআইআইয়ের মধ্যে কাকে হট মানি বলা হয়, তাহলে অ্যান্সার কী হবে, এফআইআই। নেক্সট গেলাম বিওপি ট্রেন্ড, ব্যালেন্স অফ পেমেন্টের ট্রেন্ড বুঝতে হবে। যে মোটামুটি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের 4টে ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স। P1 বা পিরিয়ড 1, সেখানে কি 1956 থেকে 57 থেকে 75 থেকে 76, এই সময় সেরকম কোনো আমার ট্রেন্ড দেখা যায়নি। এই ট্রেন্ডটা কি, মানে 3টে ওয়ার্ড দেখা গেছে, সেভারাল ড্রট দেখা গেছে। ফার্স্ট অয়েল শক 1973-তে হয়েছে, ফার্স্ট অয়েল শক, ঠিক আছে। তো ওভারঅল এইটা আমাদের খুব বিশাল কিছু হয়নি। ইম্পোর্ট কন্ট্রোল করার আমরা চেষ্টা করেছি, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন করার চেষ্টা করেছি, কিন্তু খুব একটা মানে লাভ আমাদের হয়নি। P2 বা ফেজ 2 1976 থেকে 77, 79 থেকে 80, এই টাইমটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। এই টাইমে আমরা শুধুমাত্র এই কারেন্ট অ্যাকাউন্ট যে বললাম ভিজিবল আর নন ভিজিবল যে গুডসের জায়গাটা, সেই কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাসে আমরা গেছিলাম 0.6% অফ দ্য জিডিপি। এটাই ফার্স্ট আর লাস্ট হয়ে গেছে। P3 বা ফেজ 3তে আমরা অনেক কিছু দেখেছি, যেখানে থার্ড একটা অয়েল শক এসছে, এখানেও একটা অয়েল শক এসছে 90 to 91-এ। তো প্রচুর পরিমাণে আমাদের নেগেটিভ, প্রচুর রিজার্ভ আমাদের ডিক্লাইন হয়েছে, প্রায় অ্যাজ লো অ্যাজ $0.9 বিলিয়ন, ঠিক আছে। মানে প্রায় টাকা ছিলই না আমাদের কাছে, মানে এত বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। নো রিজার্ভ, মানে গ্র্যাজুয়াল ডিক্লাইন ইন নেট রিসিপ্ট অফ ফ্রম ইনভিজিবল গুডস, মানে ইনভিজিবল গুড থেকেও প্রায় প্রচুর ডিক্লাইন হচ্ছে। ট্রেড ডেফিসিট প্রচুর হচ্ছে, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপরাও আমাদেরকে প্রায় পিছনে লেগে পড়েছে আর কি, মানে সব কিছু শেষের দিকে। এবং তার জন্যই আমরা জানি 1991-92-তে আমাদের এলপিজি মডেল আছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এবং ফেজ 4 মানে হচ্ছে তারপর 91 থেকে 92 থেকে অনওয়ার্ডস, এটা আমাদের ফেজ 4 বলা হয়। এখন আমরা কিছুটা নিজেদের মেকআপ করেছি, সবটা এখনও আমরা দেখতেই পেয়েছি যে ব্যালেন্স অফ পেমেন্ট এখন আমাদের নেগেটিভই আছে, কোনো পজিটিভের দিকে যায়নি, ঠিক আছে। আচ্ছা, এবার এই রিজন অফ ডেফিসিট কি, আমাদের কারণটা কি, ডেফিসিটের এত ডেফিসিট কেন হচ্ছে? প্রধান যে কারণটা বলা হয় সেটা হচ্ছে কোল, অয়েল, মানে ক্রুড পেট্রোল আমরা অনেক বেশি কিনে আনি। আর আমাদের যে গোল্ড, আমাদের গোল্ডের প্রতি একটা প্রচুর টান আছে, গোল্ড কেনার খুব আমাদের ইচ্ছা হয়। তো প্রায় ইন্ডিয়াতে প্রায় 99%, ইন্ডিয়ার 99% গোল্ড কিন্তু ইম্পোর্ট করা হয়। তো কোল, অয়েল, গোল্ড এগুলো ইম্পোর্ট করা হয়, যার জন্য আমাদের রিজন, মানে আমাদের ডেফিসিট এত বেশি। আর আমাদের রুপি ডেপ্রিসিয়েশন, আমরা যদি রুপি ডেপ্রিসিয়েশনটাকে বুঝি, একটু ভালো করে বুঝবো, এখান থেকে কোশ্চেন আসে। ধরুন একটা এক্স কমোডিটির প্রাইস হচ্ছে $100, ঠিক আছে, $100। এবার ধরুন $100 ইকুয়াল টু এক সময় ছিল 100 রুপিস। এবার এই এক্সের আমার ডলার যদি $100 ইকুয়াল টু যদি 200 রুপি হয়ে যায়, আরেকটা ধরুন 700 রুপি হয়ে যায়, ঠিক আছে, $1 ইকুয়াল টু 7 রুপিস।
আমি ধরছি এখন তো 7 রুপিস হচ্ছে, তাহলে এই যে এক্স কমোডিটি এইটার প্রাইস বেড়ে যাচ্ছে না? মানে এটা আমরা ইম্পোর্ট করছি, ধরুন আমরা ইম্পোর্ট করছি এই এক্স কমোডিটিটা, তো এক্স কমোডিটিটা আগে সেটা কিনতে আমার 100 টাকা খরচা হচ্ছিলো, এখন ধীরে ধীরে 200, 700, এখন তো 7,000-এর দিকে চলে গেছে। তাহলে এই যে ইম্পোর্ট যত বেশি কস্টলি হবে তত কি আরও নেগেটিভে যাবে। আর এটাকেই যদি আমরা এক্সপোর্ট ভাবি, মানে একটা ওয়াই কমোডিটি আছে, ওয়াই কমোডিটি, সেটা আমরা বাইরে যদি বিক্রি করতে যাই তাহলে আমায় $100 পাচ্ছিলাম। $100 মানে আমার দেশে 100 টাকা আসছিল। এখন এই $100টা $1 ইকুয়াল টু যদি 10 টাকা হয়, তাহলে এই $100 এখন কত আসবে টাকাটা? প্রায় 1000 টাকা, হ্যাঁ কি না? $1 ইকুয়াল টু যদি 10 রুপিস হয়ে যায়, তাহলে এখন আসবে 1000 টাকা। কিন্তু আমাদের দেশের এক্সপোর্ট কোয়ান্টিটি এবং কোয়ালিটি এতটা ভালো না যে আমরা এই মানে এক্সপোর্টের লাভ তুলব। মানে ডেপ্রিসিয়েশন অফ রুপিতে এক্সপোর্ট কিন্তু ভালো হয়, ঠিক আছে? বা এই যে জিনিসটার দাম ধরুন 100 টাকা, সেটা আগে যদি $1000 বিক্রি হয়, তাহলে এখন এই $1 ইকুয়াল টু 10 রুপিস হওয়ার জন্য সেটা কিন্তু $10 বিক্রি হবে। তাহলে সেখানকার মার্কেটে সেটা অনেক চিপ হবে এবং অনেক মানুষ গ্রহণ করবে, কিন্তু তার কোয়ালিটি ভালো হতে হবে। তো ইন্ডিয়াতে এই এক্সপোর্ট লাভটা সেই পরিমাণে তুলতে পারেনি যে পরিমাণে তোলা উচিত ছিল। ইম্পোর্ট অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে। তাই ইম্পোর্ট কস্টলি হওয়ার জন্য যেটা হয়, যেটার জন্যই অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন অফ রুপি করা হয়েছিল, যে মানুষ অনেক কম কিনবে। যে একটা জিনিসের দাম যদি দেখুন 700 টাকা হয়ে যায়, তাহলে মানুষ ইম্পোর্ট কম করবে আর এক্সপোর্ট অনেক চিপ হয়ে যাবে আউটার মার্কেটে। কিন্তু তবুও আমরা সেটা লাভ তুলতে পারিনি, বিকজ কম্পিটিশন বা কম্পিটিটিভনেস ইন গ্লোবাল মার্কেট ইন্ডিয়ার গুডসের কমে গেছে। আচ্ছা, রেকটিফিকেশন কি? ডেপ্ট সার্ভিস, এটাই বলছিলাম যে রেকটিফিকেশন হচ্ছে যদি আমরা কোয়ালিটি আরও ভালো হয়। ইন্ডিয়ান যে গুডস তার কস্ট রিডাকশান হয়েছে, কিন্তু কম্পিটিটিভনেস গ্লোবাল মার্কেটের, দ্য প্রেজেন্স ইন গ্লোবাল মার্কেট আরও বাড়াতে হবে। রুপি অ্যাপ্রিসিয়েশন করলে কিছুটা হলেও অনেক কিছুতে, মানে আমরা তো অনেক বেশি ইম্পোর্ট করে ফেলছি, এক্সপোর্ট তো সেই পরিমাণে হয় না, তো ইম্পোর্টের কস্টটা একটু কমে যাবে। নেক্সট হচ্ছে ট্রেড কম্পোজিশন, মানে আমরা যে এক্সপোর্ট করি, সবচেয়ে বেশি এক্সপোর্ট কী করি? পেট্রোলিয়াম প্রোডাক্ট, দেখুন 56.7%। তারপর হচ্ছে পার্লস অ্যান্ড প্রিসিয়াস অ্যান্ড সাবপ্রিসিয়াস মেটাল 24.6%, ড্রাগ ফর্মুলেশন সেটা হচ্ছে 19.2%। আর আমরা ইম্পোর্ট সবচেয়ে বেশি কী করি? সবচেয়ে বেশি ইম্পোর্ট আমরা ক্রুড করি। আর ওই যে বলছিলাম গোল্ডের প্রতি আমাদের এত আসক্তি যে আমরা প্রচুর পরিমাণে গোল্ড কিনি। নেক্সট হচ্ছে এক্সপোর্ট প্রমোশনের ক্ষেত্রে 3টে জিনিস আছে। একটি হচ্ছে EPZ, একটি হচ্ছে SEZ, একটি হচ্ছে AEZ। আমরা বোঝাবো জিনিসটা। মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এটার মানে হচ্ছে যে কিছু ফ্রি পোর্ট দেওয়া হবে, যেখানে ম্যানুফ্যাকচার বা রিকনফিগার্ড অ্যান্ড এক্সপোর্টেড যে গুডসগুলো আছে উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য কাস্টম অথরিটিস, মানে বিনা পয়সায় জিনিসগুলো এদিক ওদিক যাবে। এটাকেই বলা হয় এক্সপোর্ট প্রসেসিং জোন। এই এক্সপোর্টকে প্রমোট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটি চালু করেছে। এটির একটা অন্যতম উদাহরণ হচ্ছে কান্ডালা হয়েছিল এটি 1965-এ। এই যে পোর্টটি EPZ বা এক্সপোর্ট প্রসেসিং জোন, সাধারণত পোর্ট, সিপোর্ট, এয়ারপোর্ট এগুলোকেই করা হয়, যেখানে উইদাউট কাস্টম ডিউটি জিনিসপত্র আদান প্রদান করবে। এর একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম 1965-এ এশিয়া, শুধু ভারতবর্ষেই নয় এশিয়াতে ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন সেট আপ ইন কান্ডালা। নেক্সট হচ্ছে SEZ বা স্পেশাল ইকোনমিক জোন। এটি কি? স্পেশাল ইকোনমিক জোন এটি তৈরি হয়েছিল 2005 অ্যাক্টে, একবার প্রশ্ন এসেছিল, এবং 2006-এ এটি অ্যাপ্লিকেবল হয়েছিল। SEZ বা স্পেশাল ইকোনমিক জোন, এখানে কিছু জিনিস ছাড় দেওয়া হয়েছে। কি ছাড় দেওয়া হয়েছে? ছাড় দেওয়া হয়েছে কাস্টম ডিউটি, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি,
যেমন ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে। জিনিসটা কি ট্যাক্স হলিডে? ট্যাক্স হলিডে মানে হচ্ছে ধরুন 15 বছরের জন্য, বর্তমানে 7 বছরের জন্য ট্যাক্স এক্সেমশন দেওয়া হয়েছে। তার মধ্যে 5 বছরের জন্য 100% ট্যাক্স এক্সেমশন, 50% তারপরের 2 বছরের জন্য। এরকমভাবে কিছু ট্যাক্সের ছাড় দেওয়া হয়েছে, যার জন্য আরও বেশি করে বাইরের মার্কেটে জিনিসটা চিপ, গুডসটা এক্সপোর্ট হয় চিপভাবে। ইনফ্রাস্ট্রাকচারে কিছু উন্নতি দেওয়া হয়েছে, কিছু ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে ফর এক্সপোর্ট। তাহলে আমরা ইপিজেড পড়লাম, এসইজেড পড়লাম। এবার আসছে এগ্রি এক্সপোর্ট জোন। এগ্রি এক্সপোর্ট জোন এটি 2001-এ এসছে। এগ্রি এক্সপোর্ট জোন কি? এর প্রধান অবজেক্টিভ অবশ্যই এগ্রিকালচার এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্সড আ পলিসি সেটিং আপ দ্য এগ্রি এক্সপোর্ট জোন অ্যাক্রস দ্য কান্ট্রি। প্রায় 20টা স্টেটে এই এগ্রি এক্সপোর্ট জোন তৈরি হয়েছে। এর অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে কিছু এফোর্ট তৈরি করা, যাতে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এই এক্সপোর্ট, এগ্রিকালচার কমোডিটি এক্সপোর্ট ইন্ডিয়া থেকে যাতে হয়, সেই প্রচেষ্টা। তাহলে আমরা এখানেই মোটামুটি ওভারঅল টপিক যেটা এক্সপোর্ট প্রমোশন, ইপিজেড, এসইজেড আর এইজেড মোটামুটি পড়লাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিএটিটি আর ডব্লিউটিও। জিএটিটি মানে হচ্ছে, আমরা জানি যে জিএটিটি থেকে ডব্লিউটিওর উত্থাপন হয়েছে, এবং সেই যে উত্থাপন, সেই উত্থাপনের পরই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এসছে গ্লোবাল মার্কেটে। ঠিক আছে, তো এই যে গ্লোবাল মার্কেটে ডব্লিউটিওর উৎপত্তি এবং সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, সেইগুলো নিয়ে আমরা খুব ডিটেলসে এই মুহূর্তে যাচ্ছি না। এগুলো একটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আইএমএফ, ডব্লিউটিও, জিএটিটি ডিটেলসে আমরা জিনিসটা পড়বো। শুধু আমরা জাস্ট লিখে রেখেছি যেটা, সেটা হচ্ছে 1947 এখানে হচ্ছে জিএটিটি তৈরি হয়েছে, এবং 1995-এ ডব্লিউটিও তৈরি হয়েছে। ঠিক আছে, কতগুলো মানে 75 এক্সিস্টিং জিএটিটি মেম্বার ইউরোপিয়ান কমিউনিটি, এরা মিলে ডব্লিউটিও 1 জানুয়ারি 1995-এ তৈরি করেছিল। এবং তারপরে ডব্লিউটিওর বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন এসছে, 162টি মেম্বার এসছে। তো আমরা ডিটেলসে জাস্ট যাচ্ছি না। আমরা ব্যালেন্স অফ পেমেন্টের ওয়ার্ল্ডে তো এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, সেখানে তো একটা রুল বা রেগুলেশন থাকার দরকার। সেই জন্যই এই জেনেভা কনভেনশন বা ডব্লিউটিও একটা ইম্পর্ট্যান্ট টপিক। এরপরে আসছে ফরেন ট্রেড পলিসি বা এফটিপি 2015 থেকে 20, এখন 2020 চলছে। তো মোটামুটি 5 ইয়ার্সের একটা ফরেন ট্রেড পলিসি তৈরি করা হয়েছিল, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল, যাতে আমরা এক্সপোর্ট, গুডস এক্সপোর্ট ইনক্রিজ হয় আর আমাদের ইম্পোর্ট কমে যায়, মেক ইন ইন্ডিয়ার ভিশন রাখা হয়েছিল। তো এই হচ্ছে ফরেন ট্রেড পলিসির মূল বক্তব্য। তাহলে আমরা মোটামুটি টোটালটা পড়ে ফেললাম, 10টা জিনিস। 10টা জিনিস কী কী ছিল? প্রথম যদি আমরা একবার রিভাইজ করি, প্রথমে ছিল হচ্ছে যে টপিক, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। পুরো ব্যালেন্স অফ পেমেন্টটা আমরা মোটামুটি ছকের মধ্যে রাখলাম, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এর মধ্যে তারাপুর কমিটি বলে একটি কমিটি আছে, যেটি বলেছিল ফুল কনভার্টিবিলিটি অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমাদের কিন্তু কারেন্ট অ্যাকাউন্টটা কনভার্টেবিলিটি, ফুল কনভার্টেবিলিটি, ক্যাপিটাল অ্যাকাউন্টটা নয়। তারাপুর কমিটি বলে একজন বলেছিল। এরপরে ছিল হচ্ছে যে এফডিআই আর এফআইআই এর ব্যাপারটা। তারপরে ছিল এফডিআই এফআইআই এর পার্থক্য। এরপর রিজন অফ ডেফিসিট, ডেপ্রিসিয়েশন, অয়েল, গোল্ড, পেট্রোল, ব্যালেন্স অফ পেমেন্ট, ট্রেন্ড, রেকটিফিকেশন, অ্যাপ্রিসিয়েশন করতে পারি রুপি, ডেপ্ট সার্ভিস দিতে পারি, কোয়ালিটি বাড়াতে পারি, ট্রেড কম্পোজিশন, এক্সপোর্ট, আমাদের সবচেয়ে বেশি এক্সপোর্ট কী কী হয়, আর আমাদের সবচেয়ে বেশি যদি বলা হয় যে আমরা সবচেয়ে বেশি ইউএসের সঙ্গে, এটা আগের বছর ডব্লিউবিসিএস মেন্সে কোশ্চেন এসেছিলো, ইউএসের সঙ্গে আমরা সবচেয়ে বেশি ট্রেড করি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এক্সপোর্ট প্রমোশন, ইপিজেড, এসইজেড, এইজেড, জিএটিটি, ডব্লিউটিও, ফরেন ট্রেড পলিসি, এবং এখানে আমরা শেষ করেছি। থ্যাংক ইউ। আর আশা করব আজকে যে পরীক্ষাটা হবে সে পরীক্ষায় সুফল পাবেন এই টপিকটার জন্য। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।